বলছি যে এই এই ঘটনার মূল হচ্ছে আপনার মেয়ের শ্বশুর। জি। মানে আপনার বাচ্চাকে নির্যাতন কি সর্বপ্রথম মেয়ের শ্বশুর করেছে নাকি আপনার জামাই করেছে? বাচ্চা দুটোর নামই বলেছে। বাচ্চা দুটোর নামই দুটোর বলেছে। নামই বলছে। আচ্ছা, তো ওর যে একটা ভাসুর আছে, সেই ভাসুর কি জড়িত আছে এখানে? মানে ধরেন সে তো ফ্যামিলি বিষয় সে ধরা পড়ছে। আমি মাগুরার আসিয়ার উপরে নির্যাতনের ঘটনায় অবশেষে বিচার কার্য শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই আদালতে তোলা হয়েছিল আসামিদের, এবং স্বীকারোক্তিতে কি বলেছে প্রধান আসামি হিটু শেখ? সব দোষ নিজের কাঁধে নিয়েই ছেলে বউকে বাঁচিয়ে দিয়ে একই বলছে হিটু শেখ। না, আমার কেমন লাগতেছে বলে বোঝাতে পারবো না যে আমার কেমন লাগতেছে। এ পাশ দিয়ে ডাকতো, ও পাশ দিয়ে ডাকতো। যে সময় বাদ থাকতো না সেই আমরা ভাত খাবার তোর বাদ দিবারে, তুই যাইস নি। আমি তো যেমন আমি থাকবো না, আমি বাড়ি যাই, তোমরাই খাও, তোমার করে আল্লাহ বাঁচার হবে। বলতেছে ও কাকি আমার স্কুলের টাইম হয়ে গেছে, আমার ভাত ভাত বেড়ে গুছাই দেবো, ভাত স্কুলে যাবো। দোষটা কি তাহলে আসিয়ার বোনের হামিদারি ছিল? আসসালামু আলাইকুম সময় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে নেট দুনিয়া, তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। একদম আমি কোনো কথা বাড়াচ্ছি না, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই জরুরিভাবে আপনাদের মাঝে নিয়ে এসেছি। একদম না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। বলছি যে এই এই ঘটনার মূল হচ্ছে আপনার মেয়ের শ্বশুর। জি। মানে আপনার বাচ্চাকে নির্যাতন কি সর্বপ্রথম মেয়ের শ্বশুর করেছে নাকি আপনার জামাই করেছে? বাচ্চা দুটোর নামই বলেছে। বাচ্চা দুটোর নামই দুটোর বলেছে। নামই বলছে। আচ্ছা, তো ওর যে একটা ভাসুর আছে, সেই ভাসুর কি জড়িত আছে এখানে? মানে ধরেন সে তো ফ্যামিলি বিষয় সে ধরা পড়ছে। আমি এইটা তো আর আমি বলতে পারবো না, কিন্তু কই যে ডিএনএ রিপোর্টে ওইটা আর কি তিনোটারই হয়েছে। মানে প্রমাণ পাওয়া গেছে ডিএনএ তে, তিনজন মিলে। জি। এই এই ঘটনার মূল হচ্ছে আপনার মেয়ের শ্বশুর। জি। মানে আপনার বাচ্চাকে নির্যাতন কি সর্বপ্রথম মেয়ের শ্বশুর করেছে নাকি আপনার জামাই করেছে? বাচ্চা দুটোর নামই বলেছে। বাচ্চা দুটোর নামই দুটোর বলেছে। নামই বলছে। আচ্ছা, তো ওর যে একটা ভাসুর আছে, সেই ভাসুর কি জড়িত আছে এখানে? মানে ধরেন সে তো ফ্যামিলি বিষয় সে ধরা পড়ছে। আমি এইটা তো আর আমি বলতে পারবো না, কিন্তু কই যে ডিএনএ রিপোর্টে ওইটা আর কি তিনোটারই হয়েছে। মানে প্রমাণ পাওয়া গেছে ডিএনএ তে, তিনজন মিলে। মাগুরার আসিয়ার উপরে নির্যাতনের ঘটনায় অবশেষে বিচার কার্য শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই আদালতে তোলা হয়েছিল আসামিদের, এবং স্বীকারোক্তিতে কি বলেছে প্রধান আসামি হিটু শেখ? সব দোষ নিজের কাঁধে নিয়েই ছেলে বউকে বাঁচিয়ে দিয়ে একই বলছে হিটু শেখ, যা জানলে যেন আপনিও অবাক হবেন। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। চাইতে বেশি পেশায় ফাঁসি দিয়ে দিলে একবারে মারি আমার দেয়। মাগুরার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ। তার বয়স 47। শনিবার 15 মার্চ তাকে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে হাজির করা হয়। বিকেলে তার জবানবন্দি রেকর্ডও করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে শিশু ধর্ষণ হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তের স্বার্থে এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। জবানবন্দি শেষে তাকে কারাগারেও পাঠানো হয়েছে। মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, 164 ধারায় হিটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে। হিটু শেখ একাই এই ঘটনার সঙ্গে জড়িত জানিয়ে বলেছেন, আমি এই কাজের সঙ্গে একাই জড়িত ছিলাম, আমার সাথে কেউ কোনো সঙ্গ দেয়নি। অন্যদিকে বাকি 3 আসামি এখনও রিমান্ডে রয়েছে। ভিউয়ার্স, হিটু শেখ আসিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি। আসিয়ার সাথে নির্যাতনের ঘটনা নিয়ে আদালতে এবার সকল প্রকার স্বীকারোক্তি তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন, এবং কি বলেছেন, এই কাজের সঙ্গে তিনি একাই জড়িত ছিলেন, তার সাথে কেউই সঙ্গ দেয়নি। এখন প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে কি তার বাকি ছেলে এবং বউকে বাঁচিয়ে দেওয়ার জন্যই এমন কথা বলেছে হিটু শেখ? সব দায়ভার কেন নিজের কাঁধে নিয়ে নিচ্ছেন তিনি? এমন প্রশ্ন দেখা দিয়েছে এখন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আসিয়ার সাথে নির্যাতনের ঘটনায় তার ছেলে এবং তার বউ যে জড়িত আছে, এটা কিন্তু স্পষ্ট। তার কারণ, আসিয়া কিন্তু মারা যাওয়ার আগ মুহূর্তে তার বোনকে বলে গিয়েছে, আপু আমার অনেক কষ্ট হচ্ছে, ভাইয়ার দরজা খুলে দিয়ে তাওয়ের কাছে আমাকে দিয়েছিল, মাওই পাশে দাঁড়িয়েছিল, তাওই আমাকে অনেক কষ্ট দিয়েছে। তাই সর্বোপরি বলাই চলে, এই ঘটনার সঙ্গে সজীব ও তার ভাই রাতুল, তাদের বাবা হিটু শেখ ও তার স্ত্রী, তারা 4 জনেই জড়িত ছিল এই ঘটনার সঙ্গে। দর্শক, হিটু শেখের স্বীকারোক্তি নিয়ে আপনার কি মনে হচ্ছে?
তার বউ এবং তার ছেলেদের বাঁচিয়ে দেওয়ার জন্য কি সব দোষ এবং দায়ভার নিজের কাঁধেই নিয়ে নিচ্ছে? এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। না, আমার কেমন লাগতেছে বলে বোঝাতে পারবো না যে আমার কেমন লাগতেছে। এ পাশ দিয়ে ডাকতো, ও পাশ দিয়ে ডাকতো। যে সময় বাদ থাকতো না সেই সময় আমরা ভাত খাবান তোর বাদ দিবানে, তুই যাইস নি। আমি কই যাবো নি, আমি থাকবো না, আমি বাড়ি যাই, তোমরাই খাও, তোমায় করে আল্লাহ বাঁচার হবে। বলতেছে ও কাকি আমার স্কুলের টাইম হয়ে গেছে, আমার ভাত বেড়ে গুছায় দাও, ভাত স্কুলে যাবো। দোষটা কি তাহলে আসিয়ার বোনের হামিদারই ছিল? হামিদার কারণেই কি আসিয়াকে এভাবে পরপারে পাড়ি জমাতে হলো? এবার কি বলছে আসিয়ার আপন কাকি? ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আমার মনে একদম স্কুল মিস দিত না, লেখাপড়ায় আসিয়া অনেক সুন্দর একজন মানুষ ছিল, প্রাণোচ্ছল, সবসময় খেলাধুলায় ব্যস্ত থাকতো। ছোটবেলায় যা করে আর কি মানুষ। তাছাড়াও আসিয়া অনেক মেধাবী ছিল। আসিয়ার কাকি আসিয়ার কথা বলতে গিয়ে এভাবে কান্নায় ভেঙে পড়ে। তিনি বলেন, আসিয়া অনেক বুদ্ধিমতী মেয়ে ছিল, সবসময় খেলায় ব্যস্ত থাকলেও পড়াশোনায় অনেক মনোযোগী। স্কুলের মধ্যে তার রোল ছিল 4। অনেক চঞ্চল ছিল, অনেক বুদ্ধিমান ছিল। স্কুলের মধ্যে 3 রোল, মনে 3 রোল 4 রোল। পড়ালেখার কথা তাকে কখনোই বলা লাগতো না, নিজে নিজেই বসে যেত। কখনো স্কুলে যাওয়ার আগে যদি তার ঘরে কোনো ভাত না থাকতো অথবা তার মা না থাকতো, আমাকে বলতো, আমি সবকিছু করে দিতাম। কোনো টাকা পয়সা লাগলেও আমিও হেল্প করতাম। এভাবেই যেন আসিয়াকে নিয়ে কথাগুলা বলছিলেন আসিয়ার কাকি। বলছিলেন তার মতো মানুষই হয় না। এ সময় আসিয়ার বোন হামিদাকে নিয়ে কথা বলেন আসিয়ার চাচি। তিনি বলেন, হামিদা সদীপের ঘর 3 মাস করার পর 3 মাস পরে তাদের মধ্যে একটু সমস্যা সৃষ্টি হয়। স্বামীর বাড়িতে যেতে চায় না হামিদা, যার কারণে আমরা কিন্তু কবিরাজও দেখিয়েছিলাম তাকে। ভেবেছিলাম তার উপর হয়তো বা কোনো জিনবুদের আসর করেছে, কিন্তু কবিরাজ দেখানোর পর এক সময় তাকে জোর করে তার স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তার স্বামীর বাড়িতে পাঠানোই যে আমাদের ভুল ছিল সেটা আমরা কখনোই বুঝতে পারিনি। আসিয়ার বোন হামিদাকে ওই বাড়িতে না পাঠালে হয়তো বা আসিয়া আমাদের মাঝে থাকতো। আসিয়াও তার শ্বশুর বাড়িতে যেতেই চায়নি, জোর করে আমরা পাঠিয়েছিলাম। এখন বুঝতে পেরেছি ওই ছোট্ট মেয়েটা কেন যেতে চায়নি। কারণ আমরা ভেবেছিলাম বিয়ে যেহেতু দিয়েছি, সংসার তাকে করতেই হবে। এভাবে যেন আফসোস নিয়ে কথাগুলা বলছিলেন হামিদার কাকি এবং কি আসিয়ারও কাকি। এ সময় আসিয়ার কাকি বলেন, আমাদের মনের উপর যে অত্যাচার যেভাবে চালানো হয়েছে, যা যা হয়েছে, ঠিক সেইভাবে আসিয়ার আসামিদেরও যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাহলেই আমার মনই আত্মার শান্তি পাবে। এখন দেখার বিষয় আদৌ কি ওই নরপশুদের কোনো শাস্তি হয় কিনা। ভিউয়ার্স, আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজে কি তাহলে লক্ষ্য করতে পারি দেশ এবং জাতি ক্রান্তি লগ্ন পার করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালানোর ক্ষেত্রে তিনি ব্যর্থতা স্বীকারোক্তি করছেন এবং দেশ এবং জাতির উদ্দেশ্য করে যদি আমরা বলতে চাই, দেশ একটা চরম অস্থিরতা, অরাজকতা এবং আইন নিজের হাতে তুলে নেওয়া, আইনে কোনো শাসন ব্যবস্থা না থাকা, এসব কিছুর মধ্যে কিন্তু দিন যাচ্ছে। পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে ছাত্রদের এক অভ্যুত্থান। কেননা সেখানে পুলিশদের বিরুদ্ধে গিয়ে অবস্থান করেছিল। যদি একটি পুলিশ কতিপয় পুলিশ, কয়েকটি পুলিশের জন্য সব পুলিশ ডিপার্টমেন্টের একটি বদনাম হচ্ছে। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের সেবক। অবশ্যই পুলিশকে আমরা পজিটিভ চোখে দেখি। কিছু কিছু পুলিশ যারা পুলিশ বাহিনীকে স্বৈরাচার হিসাবে আখ্যায়িত করেছে এবং মানুষের মধ্যে দানব হিসাবে রূপান্তরিত করেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইন চাই, যেন আর কোনো দিন প্রশাসনের লোক হয়ে, সরকারি লোক হয়ে কেউ যেন এরকমভাবে চাটুকারি করতে না পারে। অবশ্যই তাদেরকেও স্বাধীনতা দেওয়া দরকার। তাদেরকে যদি রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো সরকার যদি ব্যবহার করে, তাহলে অবশ্যই সেটা আরও দানব রূপে আবির্ভূত হবে, সামনে আরও এরকম অবস্থা সৃষ্টি হবে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।